আসসালামু আলাইকুম। আজকে একটা বহুল প্রতীক্ষিত ভিডিও বানাচ্ছি। সেটা হলো যে যারা দুর্বল স্টুডেন্টস আছে তারা কিভাবে বুয়েটে চান্স পাবে সেটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। এই ভিডিওটা মূলত অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য বানানো না, এটা মূলত যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আছো তোমাদের জন্য। অ্যাডমিশন ক্যান্ডিডেটরাও ভিডিওটা দেখতে পারো। সো আমি যদি আমার হিস্ট্রিটা বলি, আমার হিস্ট্রি হলো যে আমি আমার পুরো লাইফ ম্যাথ নিয়ে স্ট্রাগল করছি। এটা শুধুমাত্র যে হায়ার ম্যাথের ম্যাথ এমন না, ইট ক্যান বি এনি টাইপ অফ ম্যাথ, ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রির ম্যাথ। এটা অলওয়েজ আমার উইকনেস ছিল, কিন্তু এই উইকনেস থাকা সত্ত্বেও কিন্তু আমি বোর্ডে ফার্স্ট হয়েছি এবং বুয়েটেও চান্স পাইছি। তো আমার কিছু ট্যাকটিক্স ছিল, কিছু অবজারভেশনস ছিল, যেগুলা কারণে হয়তোবা আমার চান্স পাওয়াটা অনেকাংশে ইজিয়ার হয়েছে। তো সেগুলাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি যদি প্রথমে একটা জায়গায় যাই, আমার এই ভিডিওটার শুরুতে যে ওয়ার্ডটা আমরা ইউজ করছি সেটা হলো দুর্বল স্টুডেন্ট। হ্যাঁ, দুর্বল হইতেই পারো, তুমি মেন্টালি দুর্বল হইতে পারো, ফিজিক্যালি দুর্বল হইতে পারো, বাট তোমার একটা কোয়ালিটি না থাকলে তোমার এই পুরো ভিডিওটা স্কিপ করা উচিত। সেটা হলো উইলিং টু ওয়ার্ক হার্ড, এক্সট্রিমলি হার্ড। অর্থাৎ তুমি যদি দুর্বলতা থাকা সত্ত্বেও চান্স পাইতে চাও, তাহলে তোমাকে বাকি যারা মেধাবী আছে, যারা ট্যালেন্টেড আছে, যারা আগে থেকে গিফটেড আছে, হয়তোবা গিফটেড ব্রেনের দিক থেকে, হয়তোবা গিফটেড ফাইন্যান্সিয়ালি, যে ভালো ভালো টিচার পাচ্ছে, ঢাকায় থাকে, এই সকল মানুষকে কাটানোর জন্য তোমাকে এক্সট্রিমলি হার্ড ওয়ার্ক করতে হবে। উদাহরণস্বরূপ ধরে নাও যে তুমি কোনো একটা কম্পিটিশনে পার্টিসিপেট করবা, ঠিক আছে? সো তুমি আমেরিকার কারোর সাথে কম্পিট করবো, ওর কাছে ভালো কোচ আছে, ভালো ফুড আছে, বাট তোমার এখানে খুব একটা ভালো কোচ নাই, ভালো ফুড নাই। তোমাকে জাস্ট কয়েক গুণ বেশি কার্যক্রম করতে হবে, কয়েক গুণ বেশি পরিশ্রম করতে হবে, কয়েক গুণ বেশি ট্রেনিং করে ওকে কাটাইতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি এটাকে আরো সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরে নাও এটা তোমার একটা টেপ, ঠিক আছে? এখান থেকে আমাদের হলো নিচে একটা বালতি আছে, এটা হলো আরো একটা টেপ, এটা থেকেও আমাদের নিচের দিকে পানি পড়তেছে, দুইটা বালতি আছে। হ্যাঁ, এবং আমাদের এইখানে দুইটা টেপ থেকে সমগতিতেই, সমান ফ্লো রেটেই পানি আমার নিচের দিকে পড়তেছে। ওকে, তো অবশ্যই দুইটা ভর্তি হওয়ার কথা। এখন ধরে নাও যে এইখানকার প্রথম যে বালতিটা, সেটাতে একটা ফুটা আছে, সো এই দিক দিয়ে পানি বাইরে যাচ্ছে। ওকে, আর দ্বিতীয়টাতে মোটামুটি 4-5টা ফুটা আছে, এই দিক দিয়ে বাইরে যায়, এই দিক দিয়ে বাইরে যায়, এই দিক দিয়ে বাইরে যায়। হ্যাঁ, এখন আমার এইটা কিন্তু পানি যদি একটু আমি জোরে ছাড়ি তাহলে মোটামুটি ভর্তি হয়ে যাবে। পানি বের হইতে থাকলেও কিন্তু ভর্তি একটা পর্যায়ে হবে, যদি ভর্তি থাকবে না সর্বক্ষণ, পানি বের হইতে থাকবে, কিন্তু ভর্তি আমি করতে পারবো। তাহলে আমি যদি এই বালতিটাকে ভর্তি করতে চাই, তাহলে আমাকে এর চেয়ে 5 গুণ বেশি পানি এখানে ঢালতে হবে, কারণ 5 দিক দিয়ে পানি বের হচ্ছে, রাইট? সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে তুমি যদি দুর্বল হও, তোমাকে বাকিদের চেয়ে আরো বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। এটা খুব সিম্পল একটা ইকুয়েশন। এটা শুধু বুয়েটের জন্য না, লাইফের যে কোনো ক্ষেত্রে। দ্বিতীয় যে পয়েন্ট, এখন আসি আমরা এখন কি করব আসলে, সেটা হলো স্ট্রেংথ টু উইকনেস। দেখো, তুমি দুর্বল, মহান আল্লাহ তাআলা কখনো কাউকে সবকিছুতে দুর্বল বানাবে না। অর্থাৎ তোমার বইতে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আসে, আমি ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো একটা সাবজেক্ট তোমার ভালো লাগে, এর মধ্যে কোনো একটা তুমি বেশি ভালো পারো, আর কোনো একটা আছে খুব কম পারো। যেমন আমার জন্য স্পেকট্রামটা ছিল যে আমি কেমিস্ট্রি মোটামুটি ভালো পারতাম, থিওরিটিক্যাল পার্টটা, ফিজিক্স মিড ক্যালিবার ছিল, ম্যাথ ছিল সবচেয়ে উইক। সো তোমাকে যেটা করতে হবে, তোমাকে স্ট্রেংথ আর উইকনেস আগে আইডেন্টিফাই করতে হবে। আসল চ্যাম্পিয়নরা নিজেদের স্ট্রেংথ আর উইকনেস জানে, ঠিক আছে? আইডেন্টিফাই করলাম। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো এন্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট স্ট্রেংথ এন্ড উইকনেস। এখন টিপিক্যাল বাঙালি কি করে? টিপিক্যাল বাঙালি হলো জিমের ওই মানুষগুলোর মতো যারা কখনো লেগস মারে না, অর্থাৎ পুরা বডি দামরা কিন্তু পাগুলা এটুকু এটুকু। তুমি ওই ঘটনাটাই ঘটায় মেজরিটি স্টুডেন্ট, যদি কারো ফিজিক্স ভালো লাগে ও সারাটা দিনই ফিজিক্স পড়ে, যদি কারো কেমিস্ট্রি ভালো লাগে ও সারাদিনই কেমিস্ট্রি করে, যদি কারো ম্যাথ ভালো লাগে ও সারাদিনই ম্যাথ করে। ফলশ্রুতিতে শুধু ফিজিক্সের 200 বা কেমিস্ট্রির 200, ম্যাথের 200 দিতে চান্স হবে না, তোমাকে 3টার কম্বাইন্ড মার্কে চান্স পাইতে হবে। অর্থাৎ যদি তুমি ফিজিক্সে স্ট্রং হও, ঠিক আছে, তুমি 180 পাও, ঠিক আছে, তুমি 200 পাও, বাট বাকি দুইটা তোমার 100 করে টোটালে 400 তোলা লাগবে। এটা হলো সিম্পল প্রসেস। অর্থাৎ তোমাকে তোমার স্ট্রেংথ গুলাকে উইকনেসে নেওয়া যাবে না, তোমার উইকনেস গুলাকে স্ট্রেংথের কাছাকাছি নিয়ে আসতে হবে। এটা হলো তুমি কখনোই, যদি কারণ আমার যেমন ম্যাথ দুর্বল, আমি কখনোই ম্যাথকে আমার কেমিস্ট্রি থিওরি লেভেলের জিনিসপাতিতে আনতে পারবো না, কিন্তু আমি ম্যাথ করে করে এটুকু এনশিওর করতে পারি যে ফিজিক্স যদি আমি 10টা পারি, আমি একটা 7টা ম্যাথ পারবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। গেল। তৃতীয় যে পয়েন্টটা বুঝতে হবে সেটা হলো বুয়েট ভর্তি পরীক্ষায় কি আসে বাবা? বুয়েট ভর্তি পরীক্ষায় আসে
খুব সোজা কথা ম্যাথ আসে, তাই না? অর্থাৎ তোমাকে বিভিন্ন প্রকারের জিনিসপাতি দিয়ে সলভ করতে দিবে। ইয়েস, কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল কোশ্চেন আসে, কিন্তু আলটিমেটলি কঠিন কি দেয়? ম্যাথ দেয়। এই ম্যাথ এখন আমাকে পারতে হবে। এখন ম্যাথ পারার অসংখ্য ওয়ে আছে। যারা ভালো স্টুডেন্ট ওরা ম্যাথ বুঝবে, ম্যাথ করবে, ম্যাথের প্রতিপাদন জানবে, অনেক প্রকার জিনিসপাতি শিখতে পারবে। কিন্তু আমার যে প্রসেসটা ছিল, আমি চিন্তা করলাম আচ্ছা ও তো ম্যাথ অনেক ভালো পারে, ও প্রত্যেকটা ম্যাথ নতুন ম্যাথ বানাই দিলেও ও কেমনে জানি সলভ করতে পারে। তো আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে বুয়েট ভর্তি পরীক্ষায় কয়টা ম্যাথ নতুন বানায় দেয়। উত্তর হলো সর্বোচ্চ 30%, 70 to 75% কোশ্চেন তারা হয় বই থেকে তুলবে, না হয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকের টাইপ থেকে তুলবে। ঠিক আছে, সো আমি যদি 70% পাইরে আসি তাই তো আমার সিট কনফার্ম। 70%ও নাম্বার তো লাগবে না, 50-60 পাইলে টপ 100, তাই না? সো আমি টেনশন করলাম এই 75%-এ কেউ আমার একটি নাম্বার আটকাইতে পারবে না। এবং আমি এমন লেভেলে জিনিসটাকে অসুস্থতা পর্যায়ে নিয়ে গেলাম যে আমি বুয়েট ভর্তি পরীক্ষায় 2টা ম্যাথের উত্তর মুখস্থ লিখে আসছিলাম। একটা ছিল বি এর মান 4, একটা ইন্টিগ্রেশন আসছিল দেখবা 18 সালে, বি এর মান 4। আরেকটা ম্যাথ ছিল √x + √y = a হইলে কি হয়। আমাদের বইতে ম্যাথ ছিল √a হইলে উত্তর হলো a, তাহলে a থাকলে কি হবে উত্তর a²। এই দুটি লিখে আসছে মুখস্থ। আমি বলতেছি না ম্যাথ মুখস্থ করা, আমি জাস্ট তোমাকে এথিক্সটা বুঝাচ্ছি, ওয়ার্ক এথিকটা, যে কত পরিমাণে একটা ম্যাথ বারবার করলে একটা মানুষের ম্যাথের উত্তর পর্যন্ত মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, আমি তোমাকে মুখস্থ করা সাজেস্ট করতেছি না, বাট আমি তোমাকে ম্যাথ করার এথিক্সটা বুঝাচ্ছি, ওয়ার্ক এথিকটা, যে এতবার করলে মাথায় এমনি লাইন মুখস্থ হয়ে যাবে। আমি যেটা করলাম সেটা হলো গাণিতিক পদার্থবিজ্ঞান আর গাণিতিক রসায়ন, এগুলাতে কি আছে ভাইয়া, বাজারে যতগুলো রাইটার আছে সবগুলোর বইয়ের ম্যাথ আছে। আমি একটি ম্যাথ ছাড়বো না, এখানকার প্রতিটা ম্যাথ করব। 1, 2, কেতাব স্যারের বই থেকে নাকি সব ম্যাথ আসে, সব না আসলেও 70-80% আসে। কেতাব স্যারের বইয়ের থেকে তুই আমার ম্যাথ আটকায় দেখা যা। কেতাব স্যারের সব করলাম। 3, এনশিওর করলাম যে কোশ্চেন ব্যাংকই নাকি মেইন। সো আমি এনশিওর করলাম যে কোশ্চেন ব্যাংক বা অ্যানালাইসিস বই, এটার ভিতর থেকে যে কোশ্চেন আসবে আনাস পে তো সেটা পারবে ইনশাআল্লাহ। এই 2টা কোশ্চেনই কোশ্চেন ব্যাংকের মাল ছিল। তুমি দেখবা বি এর মান রুয়েটা একবার আসছিল, এটা ইন্টিগ্রেশন দিয়ে এরকম একটা কি জানি এরকম করে এইটুকুর মান কত, এইটুকুর ক্ষেত্রফল কত, বি এর মান রুয়েটা আসছিল, ওটাই আমাদের বেলা দিছিল। ঠিক আছে, সো আমি এনশিওর করলাম যে ওটার ভিতর থেকে তুই যা দিবি আমি আটকায় দেখা তুই আমারে। সো এই 3টা কভার করলে তো আমার 70% আল্লাহর রহমতে হয়ে গেল। বাকি 30 আমি চেষ্টা করব বাকি টাইম, রাইট? এই জন্য কিন্তু যারা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আছো, তোমরা এই কুপনটা ইউজ করতে পারো, এজ 30, EDGE 30। এই কুপনটা ইউজ করলে 30% ডিসকাউন্ট পাবে। বাট যারা এই কোর্সে আছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই কোর্সের শুরুতেই গাণিতিক পদার্থবিজ্ঞান, গাণিতিক রসায়নের উপর ম্যাথ সলভিং ক্লাস তোমরা পাবা আলাদা করে একাডেমিক ক্লাসের বাইরে। তোমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করবা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, মেডিকেল কোশ্চেন ব্যাংকের উপর কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে। তুমি অ্যাডমিশনের ক্লাস করবা, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল অ্যাডমিশনের ক্লাস আছে। অর্থাৎ যদি কারো স্বপ্ন থাকে সেই কোর্সে এনরোল করে হালকেনস্টাইন অ্যাপে কোনো ডিস্ট্রাকশন ছাড়া ডে 1 থেকেই পড়াগুলো পড়তে পারবে, ডে 1 থেকে এইচএসসি লাইফে। হি ডাজন্ট হ্যাভ টু ওয়েট টিল অ্যাডমিশন। ঠিক আছে, গেল। এরপরে আসি, এখন আমি যতই এইটুকু পড়ে যাই, অবশ্যই আমার বুয়েট, যেহেতু বুয়েট সবসময় বুয়েটে বলা হয় বুয়েট তোমাকে খুঁজে নিবে। কেন বলা হয়? কারণ বুয়েট মেধাবীদেরকে ছাকে নিয়ে আসে। এখন আমি একটু ঘাটাঘাটি করলাম যে ভাইয়া বুয়েটের মেধাবী মানে এর মধ্যে কি আছে। এর যে ক্ষমতাটা সবচেয়ে ভালো সেটা হলো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। অর্থাৎ এর একটা ম্যাথ দিলে, ম্যাথ যদি ও নাও পারে, মোটামুটি একটু করে ভাবে ম্যাথের একটা প্রসেস সে বের করতে পারে, মোটামুটি আগায় নিয়ে যেতে পারে। একজন ইঞ্জিনিয়ারের কাজ কি রে ভাই? ইঞ্জিনিয়ার যে বিল্ডিং বানায়, এখন দুবাইতে বুর্জ খলিফা বানাইছে বালুর উপরে, এটা কে বানাইছে? একজন ইঞ্জিনিয়ার। এখন আমাদের দেশে তো বালু নাই, মাটিতে, ইভেন তারা পানির মধ্যে পুরা পুরা সেতু বানায় ফেলেছে, পদ্মা সেতু পানির উপরে। কেন বানাচ্ছে? অর্থাৎ সে একটা প্রবলেম পাইছে, প্রবলেমটা সলভ করছে। আমি ইঞ্জিনিয়ার হইতে চাই, আমাকে প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। এইটা কেমনে অর্জন করা যায়? এইটা কিন্তু তুমি বারবার সেম ম্যাথ করে পারবা না। এইটা করলে 70% কভার, বাট বাকি 30% তো আমি যুদ্ধ না করে ছাড়বো না রে ভাই। আমি তো ছাড়ে দিব না যে না পড়বই না, আমি ফাইট দিব। হ্যাঁ, হয়তো ওর মতো পারবো না, বাট 10% তো পারবো, তাই না? সো এই জায়গায় প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ইনক্রিজের জন্য ট্রাই ইউর সেলফ, এইটা হলো মেইন পদ্ধতি। দেখো, ধরে নাও তোমাকে আমি সাঁতার শিখাচ্ছি, হ্যাঁ, প্রতিদিন মনে করো পানির মধ্যে নিয়ে যেভাবে ধরে আছি, বাবা এমনে পা নড়া, অমনে পা নড়া, এইভাবে শিখতে তোমার টাইম লাগবে, মোটামুটি ভালো টাইম লাগবে, শিখবা। আর গ্রামের মানুষজন কি করে জানো? বাচ্চা কাচ্চা পোলাপান সাঁতার কাটে পারে নদীর মধ্যে। কেমনে পারে? হেরের মনে করো ছোট বয়স থেকে পানিতে 2-3টা চুপ বানিয়ে দেয়, তারপর মনে করো পুকুরের মাঝখানে নিয়ে যায় ছাড়ে দেবো, বেড়ায়।
2-3 বার পানি সুবানি নাকানি খায় সাইডে যায়, 2-3 বার যাওয়ার পরে এক পর্যায়ে বডি অটো এটা শিখে নেয় যে এমনি বাঁচতে হবে। সো তোমার ব্রেনকে যখন তুমি প্রতিবার গুরু শোনার মতো বাবু আম্মু প্রত্যেকটা জিনিসই তোমার টিচার আসে পড়াইতেছে যে এটা এভাবে, এই ম্যাথ এইভাবে, তারপর তুমি এই প্রতিবার এই যখন কাহিনী হবে, ব্রেন তো কোনো অবস্টেকেল ফেস করতেছে না, ওর মধ্যে ক্যাপাবিলিটি কেমনে আসবে, প্রবলেম কখন তুমি সলভ করতে পারো, যখন তুমি প্রবলেম ফেস করো। প্রবলেমই তুমি কোনো কালে ফেস করো না, তুমি কেমনে সলভ করবা রে ভাইয়া? তো সেক্ষেত্রে তোমার আমি যেটা করছিলাম, আমি বিভিন্ন কঠিন ম্যাথ এই জায়গায় আসলো আইআইটি জেই বিদেশি, অর্থাৎ আগে মূল বই শেষ আমার, এরপর আমি কঠিন ম্যাথ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক হোক, কনসেপ্ট বুক হোক, অ্যানালাইসিস বই হোক, যে কোনো এক জায়গা থেকে বের করতাম। বের করার পরে বসে আমি 1-2 ঘন্টা যাবত ঢাকায় রেখে ট্রাই করি। 1-2 ঘন্টা, এটা কিন্তু অ্যাডমিশন টাইমে না, একাডেমিক লাইফে ট্রাই করি, যদি মিলে গেল আলহামদুলিল্লাহ, ইউরেকা, সাব্বাস, ওইটা জীবনে ভুল যাবে না। যদি আটকে গেলাম তাও তো ব্রেনকে প্রেসার দিছি, ব্রেনে 2-4টা সিনাপসিস তৈরি হয়েছে, দেন আমি সুন্দর মতো সলভটা দেখি। এখন তো চ্যাট জিপিটি আছে, ছবি তুলে দিলেই সলভ হয়ে যাবে। আমি বুঝি না ভাইয়া, চ্যাট জিপিটি থাকার পরে তোমরা কেন ভাইয়া কোচিং সেন্টার আর প্ল্যাটফর্মের কাছে কিউএনএ সার্ভিস চাও, জানি না। চ্যাট জিপিটিতে সবই করতে পারে, ওখানে তুমি দিলাও সুন্দর মতো তোমাকে বুঝাই দিল সলভটা, কিন্তু তোমাকে অ্যাপ্রোচ করার লাগবে। প্রতিবার যদি টিচার তোমাকে মেশে ম্যাথ সলভ করায়, জীবনে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে না। প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি প্রতিপাদন দেখে বাড়ে না, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ে যদি আমি প্রবলেম সলভ করার নিজে ট্রাই করি। যদিও না ম্যাথটা নাও মিলে, তাও স্টিল এটা আমার একটা ব্রেনের একটা ক্যাপাবিলিটি বাড়ায়, এটা বুঝবা। এরপরে আসি, সেটা হলো প্রিপারেশন মাস্ট। দেখো, ধরে নাও তুমি উসাইন বোল্টের সাথে দৌড়াইতে চাইতেছো, হ্যাঁ উসাইন বোল্ট, হ্যাঁ এই জায়গায় ধরো চিত্রটা এরকম, এটা হলো তোমাদের স্টার্ট লাইন, এই জায়গায় হলো উসাইন বোল্ট আর রেডি হলো তুমি। তুমি তো জানো যে তুমি উসাইন বোল্টে কাটাইতে পারবা না, তাই যদি তোমাকে উসাইন বোল্টে কাটাইতে হয় তাহলে অবশ্যই ওর আগে দৌড়টা শুরু করতে হবে। অর্থাৎ মিনিমাম যদি 200 মিটারের দৌড় হয়, তোমার আগে 100 মিটার এখান থেকে দৌড় শুরু করতে হবে, তাইলে একটা পসিবিলিটি আছে যে তুমি ওর সাথে দৌড়টা জিততে পারো, পসিবিলিটি আছে। এবং তুমি যার সাথে লাগতেছো, ধরে নাও এনডিসি গ্রুপ 1, এটার উদাহরণ আমি অলওয়েজ দিই, কারণ এগুলা পোলাপান মেজরিটি বইয়ের টার্গেটই রাখে। তো ধরে নাও এনডিসি গ্রুপ 1 এর সাথে তোমার কম্পিটিশন, এখন হে তো একে তো মেধাবী, 2 ঢাকার মধ্যে, 3 নিয়ে এনডিসি, এত মনে করো আগে উসাইন বোল্ট লেভেলে আছে, হের লগে যদি আমি ফাইট দিতে চাই, অবশ্যই আমার অ্যাডমিশনের 3 মাসে আসে আমি পারবো না, কারণ আমি তো দুর্বল। আমাকে কি করতে হবে, আগে থেকেই পড়তে হবে। অর্থাৎ মিনিমাম এইচএসসির 6 মাস বা ফার্স্ট ইয়ার যাওয়ার পর থেকে একদম মানে কাইন্ড অফ ফরজ টাইপের হয়ে যায় জিনিসটা, যে এটা আমাকে পড়তেই হবে। তো আমি এই জন্য বলি যে আগে থেকে একটা চ্যাপ্টার পড়ার পরে জাস্ট ইঞ্জিনিয়ারিং এর ক্লাস, কোশ্চেন ব্যাংকের ক্লাসগুলো দেখো, 2-4টা অ্যাডমিশন ক্লাস করো। তোমরা বই খুঁজতেছো, আমাদের সময় তো আমরা নীলক্ষেত থেকে মেলা টাকা দিয়ে বই কিনছিলাম না ভাই, কনসেপ্ট বুক এক একটা মনে হয় আমার কাছে 500 না 600 টাকায় বেচছিল। এখন ওইসব নাই, এখন ওটার চেয়ে বেটার বই আছে। এই যে ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস, কনসেপ্ট বুকের কঠিন জিনিসপাতি বাদ দিয়ে যদি কনসেপ্ট বুক আর কোশ্চেন ব্যাংক একসাথে করে চ্যাপ্টার ওয়াইজ বই বানানো যায়, এবং যেখানে এমসিকিউ গুলো টাইপ ওয়াইজ থাকবে, সেটা হলো ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বই। এই বইগুলো নিয়ে নাও, এই বইগুলো টেবিলে রাখো, একটা চ্যাপ্টার পড়ার পরে জাস্ট থিওরিগুলো দেখো যে কি আসছে, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কি থিওরি আছে, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কি ম্যাথ আছে, এই ম্যাথগুলো করার চেষ্টা করো। আগে থেকে দৌড়টা দাও, ওই 3 মাসে যে আমরা পারবো না, ওই 3 মাসে কে পারবে? যে পড়ার আগে থেকে পড়া ছিল, যে আগে থেকে ভালো স্টুডেন্ট, হ্যাঁ ওই 3 মাসে না, আমি তো দুর্বল, আমাকে আগে থেকে প্রিপারেশনটা নিতে হবে, অর্থাৎ প্রিপারেশন নিতে হবে। একাডেমিকের পড়ার সাথে সাথে প্যারালালি পড়াশোনা চালাই যেতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, এরপরে আসো, সেটা হলো বি সিলেক্টিভ। একটা জিনিস বুঝতে হবে যে তুমি ভালো স্টুডেন্ট, যে বুয়েটের যে ফার্স্ট হবে, সে হয়তো 8টা-9টা কোশ্চেন পারতে পারে, সে হয়তো 60টাও কারেক্ট করে আসতে পারে। তুমি আমি দুর্বল, আমরা কখনোই 60টা পারবো না, আমরা কখনোই 40টা কোশ্চেন অ্যান্সার করে আসতে পারবো না। আমাদের টার্গেট রাখতে হবে যে আমি কি কি অ্যান্সার করবো, তার চেয়ে বেশি জানা জরুরি যে আমি কি কি অ্যান্সার করবো না। যদি আমি বুয়েট ভর্তি পরীক্ষার হলে এই চিন্তা করি যে না এই ম্যাথ না করে আমি আগে বই না, ওই 3 মিনিট আমি আরো 4টা ম্যাথ করতে পারতাম না ভাই, ওই 3 মিনিট টাইমে আমি অন্য একটা ম্যাথ করতে পারতাম যেটা আমি ফুল মার্ক পাইতাম। সো আমাকে সিলেক্টিভ হইতে হবে। প্রথমত আমি সব পারবো না, এটা জানতে হবে, এবং দ্বিতীয়ত এটাও জানতে হবে যে বুয়েট ভর্তি পরীক্ষায় বা কুয়েট ভর্তি পরীক্ষায় বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় সব জায়গা থেকে কোশ্চেন আসে না। অর্থাৎ এখানে পেরেটোস প্রিন্সিপাল যেটা, যে 20% টপিক আমার 80% কোশ্চেনের জন্য দায়ী, এই অ্যানালাইসিসটা আমাকে শুরু থেকে করে রাখতে হবে। আমাকে জানতে হবে কোথা থেকে কোশ্চেন আসে, অর্থাৎ আমাকে এটা জানতে হবে যে ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, গ্রেটিং বা পোলারাইজেশন, এভরিথিং থেকে ব্যতিচারই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমাকে আগে ক্লিয়ার করতে হবে, তারপর অপবর্তন, দেন এভরিথিং এলস। এই সিলেকশনটা যদি আমি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করি, এটাতে পাবো আমরা।
এবং এই জন্য কিন্তু হালকেনস্টাইনের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের এই ক্রেজটা, কারণ একমাত্র আমরা একটা স্টুডেন্টকে তুমি যেদিনই কোর্সটা নিবা সেদিন থেকে তোমার পুরো এইচএসসির কলেজের ক্যাম্পাস থেকে ভর্তি পরীক্ষার ক্যাম্পাস পর্যন্ত একদম ভার্সিটির ক্যাম্পাস পর্যন্ত সবকিছু একটা কোর্সে পাচ্ছ। ঠিক আছে, এবার আসো লাস্ট বাট নট লিস্ট, একটা জিনিস বুঝতে হবে, যখন when we are talking about বুয়েট, এটা বেচেই কিন্তু আমি খাই, এইটা বেচেই বাংলাদেশের সব এডুকেশন ব্যবসায়ীরাই দাঁড়ায়। বুয়েট ট্যাগটাই একটা অনেক কিছু, এবং এটা শুধুমাত্র একটা মানে ভার্সিটি না, এটা অনেকের কাছে একটা ইমোশন, এটা বেচতে লাগে আমাদেরকে, এটা বলতেও লাগে। কারণ তুমি যারা বুয়েটকে নিয়ে বিভিন্ন কথাবার্তা শোনায় যে এই না ওই না অটো রিক্সা বানাচ্ছে, এর পুরো জীবনের একে যদি কালকে অপশন দেওয়া যায় যে জীবনের সব বাদ দিয়ে বইটা পড়বে কিনা, হাসি মুখে বইটা ভর্তি হইতো। মেজরিটি অফ দ্য কেসে এই মানুষজন চান্সই পায় নাই অথবা পরীক্ষায় বসতে পারে না। দ্যাটস ওয়াই ওর মানে আঙ্গুল ফল টক টাইপের একটা কথা বলতে, অর্থাৎ সিম্পলি বুঝতে হবে বুয়েট অঘোষিত এক নাম্বার। সো অঘোষিত এক নাম্বারের জন্য অনেক মানুষজন ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেছে। দিস ইজ এ ভেরি ইমোশনাল প্রিপারেশন। সো এখানে যেখানে স্ট্রং ইমোশন জড়িত সে জায়গায় পরিশ্রমটা হইতে হবে ওই লেভেলের। অর্থাৎ তুমি যাদের সাথে কম্পিট করবা তারা কেউই তোমার চেয়ে কম মোটিভেটেড না, কম ইমোশনালি অ্যাটাচড না, তারা প্রত্যেকেই সেম পরিমাণে মোটিভেটেড, সেম পরিমাণে ইমোশনালি অ্যাটাচড। এই জায়গায় তোমাকে শুধুমাত্র আগায় দিতে হবে, দেখো একে তো আমরা দুর্বল, এই জায়গায় তোমাকে আগায় দিবে তোমার পরিশ্রম, এক্সট্রিম পরিশ্রম, অর্থাৎ পড়তে পড়তে এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে আমার চান্সটা হয়। এবং সবচেয়ে আশার কথা হইলো বুয়েটে যদি প্রতি বছর 1000 মানুষজন চান্স পায়, এর মধ্যে সর্বোচ্চ 200 জন হবে ট্যালেন্টেড, বাকি 800 জনই সিভিয়ারলি হার্ড ওয়ার্কিং। এটা তারা যে কেউ স্বীকার করবে, যে কেউ আস্ক এনিওয়ান, ভাইয়া আপনি মেধাবী নাকি ভাইয়া আপনি পরিশ্রমী। 200টা মেধাবী তুমি পাবা বুয়েটে, কিন্তু 800 জন হলো হয়তো বা হালকা মেধাবী, হয়তো অনেকের মেধাও নাই, কিন্তু তারা সিভিয়ারলি পরিশ্রমী ছিল, এই জন্য তারা এই ক্যাম্পাসটাতে ঢুকতে পারে। সো ইউ হ্যাভ টু বি সিভিয়ারলি হার্ড ওয়ার্কিং অ্যান্ড ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। এটাও হলো আরেকটা পয়েন্ট, যদি তুমি কোনোদিন বিলিভই না করো যে আমি বুয়েটে পড়ার যোগ্য বা আমি বুয়েটে চান্স পাইতে পারি, বুয়েট তোমাকে কখনো নিবে না। কারণ তোমার সাবকনশিয়াস মাইন্ড, তুমি ওরা যা ফিট করাবা ও পরিবেশ পরিস্থিতি এবং পরিশ্রম ওভাবেই রাখবে। সো নিজেকে বিলিভ করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে যে আমি বুয়েটে পড়তেছি, আমি বুয়েটে ইনশাল্লাহ চান্স পাবো, মহান আল্লাহ তাআলা চাইলে, উনি বাদে আমাকে ঠেকানোর কেউ নাই। এই বিলিফ নিয়ে যদি তুমি আগাইতে পারো, তুমি যত দুর্বল হও না কেন, আমরা দেখছি কলেজে ফেল করা মানুষজন চান্স পেয়েছে, আমরা দেখছি 4 পয়েন্ট পাওয়া মানুষজন চান্স পেয়েছে, আমরা দেখছি কিছুই বুঝে না তাও পরিশ্রমের কারণে চান্স পাইছে। দেয়ার আর থাউজেন্ডস অফ এক্সাম্পলস যারা টিপিক্যাল মেধাবী বুয়েটিয়ানের স্টেরিওটাইপ থেকে বের হয়ে আসে চান্স পাইছে। সো বি দ্যাট গাই, বি দ্যাট গার্ল, যে এই স্টেরিওটাইপটা ব্রেক করে নিজের ফ্যামিলি বা নিজের এলাকার বা নিজের কলেজের একটা হিস্ট্রি, একটা লেজেন্ড হইতে পারে। এইটুকু ছিল আজকের ভিডিওতে। যারা একাডেমিক টু অ্যাডমিশন কোর্স নিতে চাও, এবং আমাদের এখানে বুয়েট থেকে গ্র্যাজুয়েটেড বা বুয়েটের সবচেয়ে সিনিয়র টিচার প্যানেল আছে, 97 ব্যাচ, 95 বা যারা 25 ইয়ার্স 30 ইয়ার্স ধরে ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়াচ্ছে, তারা কিন্তু এখানে আছে। সো একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে এনরোল করতে পারো এজ 30 কুপন দিয়ে। আসসালামু আলাইকুম, টাটা।